অমৃতা দেবী তার মেয়ে শোভনাকে নিয়ে মেলা দেখতে যান। সেখানে গিয়ে শোভনা বায়না করে, মা ও মা, আমাকে ওই পুতুলটা কিনে দাও না। দেখো পুতুলটা কত সুন্দর, কত বড় বড় চোখ, আর কি সুন্দর ঝুমকা পরে আছে। পুতুলটা সুন্দর, কিন্তু এত বড় বড় ঝুমকা পুতুলটাকে ঠিক মানাচ্ছে না। তুই অন্য পুতুল দেখ। মানাচ্ছে না কেন? কত সুন্দর লাগছে বলো তো। আমি ওই পুতুলটাই নেব, আমাকে ওই পুতুলটাই কিনে দাও, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। মেয়ের জেদ দেখে অমৃতা দেবী তাকে পুতুলটি কিনে দেন। বাড়ি ফিরে এসে শোভনা পুতুল নিয়ে খেলতে থাকে। সে বারবার পুতুলটাকে সাজায় এবং তাকে ঝুমকা পরায়। এমনই একদিন শোভনা তার মাকে বলে, মা ও মা, আমাকে ঝুমকা কিনে দেবে? আমি ঝুমকা পরবো। কিন্তু তুই তো অনেক ছোট, তোর কান ফোটানো নেই, তুই ঝুমকা পরবি কি করে রে? আর একটু বড় হ, তারপর আমি তোকে কিনে দেব। না মা, আমি অনেক বড় হয়ে গেছি, তুমি আমার কান ফুটিয়ে দাও না। শোভনা, এখন মাত্র 5 বছর বয়স তোর। এখন যদি কান ফুটিয়ে দিই তাহলে তোর কত লাগবে বলতো? তাছাড়া আমি কান ফোটাতে পারি না তো। কান ফোটাতে গেলে পাশের গ্রামে যেতে হবে, চৈতালি কাকিমার কাছে। তাহলে আমাকে নিয়ে চলো না, আমার খুব ইচ্ছে হচ্ছে কান ফোটাতে। ও মা, নিয়ে চলো না গো। এই বলে শোভনা জেদ করতে থাকে। শেষে অমৃতা দেবী তাকে একটু বকে দেন। তখন সে কান্নাকাটি শুরু করে। তাই বাধ্য হয়ে অমৃতা দেবী তার মেয়েকে নিয়ে পাশের গ্রামে যান এবং দেখেন চৈতালি দেবীর কাছে বাচ্চারা কান ফোটাতে এসেছে। অমৃতা দেবী বলেন, আরে, এখানে তো আরো বাচ্চারা কান ফোটাচ্ছে। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে সব থেকে ছোট। ছোট বাচ্চারা যদি নিজে থেকে বলে তাদের কান ফুটিয়ে দেওয়া ভালো, কারণ বড় হয়ে গেলে তাদের কানের পর্দাটা মোটা হয়ে যায়, তখন আরো বেশি ব্যথা হয়। কাকিমা, তাহলে তুমি আমার মেয়ের কানটা ফুটিয়ে দাও। ও তো এমনিতেই জেদ করছে, আর দেখো ব্যথা না হয়। চৈতালি দেবী শোভনার কান ফুটিয়ে দেন। সব বাচ্চারা যেখানে কান্নাকাটি করছিল তখন শোভনা একটুও শব্দ করেনি। আরে বাহ, তোর তো দেখছি একটুও ব্যথা হয়নি রে। সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছিলিস, এখন শান্তি তো? চল এবার বাড়ি চল। অমৃতা দেবী শোভনাকে নিয়ে বাড়ি চলে আসেন। এরপর তার কানে ছোট ছোট নিমের কাঠি দেওয়া হয়। কান পুরোপুরি ঠিক হয়ে যাবার পর শোভনা কয়েকবার ঝুমকার জন্য জেদ করে, কিন্তু তার মা তাকে কিনে দেয় না। কয়েক বছর পর শোভনা তার মাকে বলে, ও মা, আমাকে একটা ঝুমকা কিনে দাও না, আমি পরবো। তুই ঝুমকা পরবি? এখন তো ঝুমকা পরার বয়স হয়েছে, এইসবে ক্লাস 3-তে পড়িস। একবারে যখন বড় হবি তখন এইসব নিয়ে কথা বলবি। তুই কান ফোড়ানোর জেদ করেছিলিস, তাই ফুরিয়ে দিয়েছি। তোর বাবাকে বলে দুটো ছোট ছোট কানের ফুল করিয়ে দেব, ওইগুলো পরবি। আরো কয়েক বছর কাটে। শোভনা হাই স্কুলে ভর্তি হয় এবং তার স্কুলের দিদিমণিদেরকে বড় বড় কানের পরে আসতে দেখে তার খুব লোভ হয়। সে একদিন ইতিহাসের দিদিমণি মিনা ম্যামকে বলে, ম্যাডাম, আপনার কানের দুলটা তো খুব সুন্দর লাগছে, আপনার কানে বেশ মানিয়েছে। জানেন, আমারও না কানে ঝুমকা পরার খুব শখ, কিন্তু আমার মা আমাকে এসব পরতেই দেয় না। থ্যাংক ইউ শোভনা, তবে তোমার এখন কানে ঝুমকা পরার বয়স হয়নি। তাছাড়া তুমি স্কুলে আসছো, স্কুলের নিয়ম অনুযায়ী এসব পরে স্কুলে আসতে নেই। যখন আরেকটু বড় হবে তখন এসব পরবে, কেমন? স্কুল থেকে ফিরে শোভনা তার মাকে বলে, মা ও মা, আমাকে একটা ঝুমকা বানিয়ে দাও না গো, আমি তো বড় হয়ে গেছি বলো, আমার কত শখ ঝুমকা পরার, তুমি কেন শুনতে চাও না বলো তো? আবার এসব নিয়ে বসেছিস? এক জেদ কেন বারবার করিস বলতো? শোভনা বুঝে গিয়েছিল যে তার মা তাকে ঝুমকা কিনে দেবে না। সে বিকেলবেলা মাঠের ধারে খেলতে চায় এবং দেখে সেখানে অনেক ফুল হয়ে আছে। এমন সময় আকাশে বৃষ্টি নেমে আসে এবং তার বান্ধবীরা বলে, শোভনা, চল বাড়ি ফিরে যাই, বৃষ্টি নেমেছে। তোরা যা, আমি এখন একটু ভিজবো। সবাই চলে যাবার পর শোভনা এক মনে ফুলের দিকে তাকিয়ে থাকে এবং বলে, গাছে ফুলগুলো কত সুন্দর ঝুলে আছে, যেন মনে হচ্ছে গাছগুলো ঝুমকা পরে আছে। আচ্ছা, এই ঝুমকা কি যদি আমি পরি? এই বলে সে গাছ থেকে ফুল পাড়ে এবং কানে পরে নেয়। বাড়ি ফিরে এসে তার মাকে দেখায়। মা, দেখো, আমি কত সুন্দর ঝুমকা পেয়েছি, ভালো লাগছে না? শোভনাকে দেখে তার মা হেসে বলেন, পুরো পাগল মনে হচ্ছে, যা মাথা মুছে পড়তে বস। এরপর থেকে শোভনা গাছের ফুল ছিঁড়ে কানে ঝুমকা করে পরতে লাগলো। কখনো জবা ফুল, কখনো গোলাপ ফুল, কখনো আবার ডালিয়া ফুল। এত বড় বড় ফুল পরে সে ঘুরে বেড়াতো। তার আনন্দের সীমা ছিল না, কিন্তু আশেপাশে সবাই তাকে দেখে হাসতো। একদিন অমৃতা দেবী বলেন,
এই শোভনা, তুই এরকম পাগলদের মতো কানে এত বড় বড় ফুল পরে থাকিস কেন রে? দেখতে অদ্ভুত লাগে। তারপরে কোন দিন কান ছিঁড়ে যাবে বুঝতেও পারবি না। তোর কানে ব্যথা করে না? কান ব্যথা করবে কেন মা? এইসব পরে আমার কান আরো বেশি শক্ত হয়ে গেছে। একটা ফুল তো দূরের কথা, তুমি যদি পুরো এক ঝাঁক ফুল আমাকে পরতে বলো আমি পরে নেব, আমার কোনো অসুবিধা হয় না। অমৃতা দেবী মেয়ের কথায় কোনো গুরুত্ব দেয় না। শোভনা স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেলে অমৃতা দেবী তার বিয়ে রতন নামে একটি ছেলের সঙ্গে ঠিক করে। বিয়ের প্রথম রাতে রতন শোভনাকে বলে, সুমনা, এই নাও, এই আংটিটা তোমার জন্য এনেছি, পরে দেখো তো কেমন হয়েছে। তুমি আমার জন্য আংটি কেন আনলে? আমার এসব ভালো লাগে না। ভালো লাগে না মানে? আমি তো ভেবেছিলাম এটা তোমার খুব পছন্দ হবে। প্রত্যেক মেয়ের তো গয়নাগাটি পরতে খুব ভালো লাগে, কিন্তু তোমার ভালো লাগে না? গয়না আমারও ভালো লাগে, তবে শুধু ঝুমকা, এছাড়া তো কোনো গয়নাই আমার ভালো লাগে না। কি, শুধু ঝুমকো পরলে কি ভালো লাগে নাকি? এই যে এত গয়না রয়েছে, এগুলো কি হবে? সেগুলো কিছু না, ঠিক ব্যবস্থা হবে। আচ্ছা, এখন এই আংটিটা রেখে দিচ্ছি, আমি ভাবছি পরে এটাকে দিয়ে একটা ঝুমকা বানিয়ে নেব, তুমি কি বলো? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। পরের দিন সকালে শোভনা সেজেগুজে তৈরি হয়। লোকজন তাকে দেখতে আসে এবং বলে, আরে বৌমা, তুমি সাজনি কেন? তোমার বাপের বাড়ি থেকে কি কোনো গয়নাগাটি দেয়নি? শুধু ঝুমকা পরে বসে আছো যে? কিন্তু মা, কাকিমা তো বললো বৌদিকে নাকি বাপের বাড়ি থেকে অনেক গয়না দিয়েছে। তাহলে কি কাকিমা মিথ্যে বলেছে? শুধু কি এই একটা ঝুমকা দিয়েছে? তাই হবে হয়তো। গয়না দিলে তো বৌমা পরে বসে থাকতো, পরেনি যখন তাহলে বুঝে নিতে হবে তার কাছে এসব নেই। আজকালকার সব শাশুড়িরাই বউয়েদের বাপের বাড়ির সম্মান রক্ষা করার জন্য এরকম একটু আধটু বাড়িয়ে কথা বলে। তোর কাকিমাও তাই করেছে হয়তো। বউয়ের বাপের বাড়ি দুর্নাম করে কি করবে? তাতে করে নিজেদের সম্মানই ছোট হবে। এইসব কথা শোভনার শাশুড়ি মীনা দেবী শোনেন এবং বলেন, বৌমা, আজ এত জনের সামনে তুমি শুধুমাত্র একটা ঝুমকা পরে চলে এসেছো। দেখলে তো সবাই কিভাবে কত কথা বলছে। তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নেই? কোথায় কিভাবে চলতে হয় সেটাও জানো না নাকি? কিন্তু মা, আমার ঝুমকা ছাড়া যে আর কিছু পরতে ভালো লাগে না। আমি অন্য কোনো গয়না গায়ে রাখতে পারি না, তাই এটা পরেছি। সে তো ঠিক আছে, কিন্তু আজকে তো সবার সামনে একটু পড়তে পারতে। বাড়ির বউ এভাবে খালি হাতে খালি গলায় মানায় নাকি? যাও, এক্ষুনি গিয়ে সব গয়না পরে এসো। এরপর শোভনা বাধ্য হয়ে নিচের ঘরে যায় এবং সমস্ত গয়না পরে নিচে নেমে আসে। যদিও শাশুড়ির চাপে তাকে এসব করতে হয়েছিল, কিন্তু মনে মনে তার খুব রাগ হয়। কয়েকদিন যায়, শোভনা আবার বড় বড় ঝুমকা নিয়ে কানে পরে নেয়। তাকে দেখে শাশুড়ি বলেন, বৌমা, তুমি এত বড় বড় ঝুমকা পরেছো কেন? ঘরের ভেতরে এই বড় বড় ঝুমকা পরে কেউ ঘুরে বেড়ায়? তোমার অস্বস্তি লাগছে না? না মা, আমার একটু অস্বস্তি লাগছে না। আমার তো ঝুমকা পরতে বেশ ভালো লাগে। আগে আমি ফুলের ঝুমকা পরতাম, এখন আসল সোনার পরছি। আমার খুব ভালো লাগছে। হাতে দুটো চুড়ি আর গলায় একটা হার পরো। কখনো কোনো লোকজন চলে এলে এভাবে তোমাকে দেখে খারাপ ভাববে। সমাজে চলতে হলে একটু আধটু নিয়ম কানুন মেনে চলতে হয় মা, এরকম পাগলামো করলে চলে না। বৌমার উপরে শাশুড়ি খুব একটা সন্তুষ্ট ছিল না, কারণ বৌমা সারাক্ষণ ওই বড় বড় ঝুমকা পরে ঘুরে বেড়াতো, যেটা শাশুড়ির চোখে লাগতো। কয়েক মাস পর শোভনা তার সমস্ত গয়না নিয়ে সোনার দোকানে যায়। তারপর আবার একদিন যায়। শাশুড়ি এগুলো লক্ষ্য করেন, কিন্তু কিছু বলে না। কয়েকদিন পর মীনা দেবীর বোনের বিয়ে ঠিক হয়ে যায়। মীনা দেবী শোভনাকে বলেন, বৌমা, পরের সপ্তাহে আমার বোনের মেয়ের বিয়ে। আমি দুদিন আগে থেকেই যাব। তুমি যদি যাও তাহলে আমার সাথে যেতে পারো, কারণ রতনের তো এতদিন ছুটি হবে না, ও তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। মা, আমি আপনার ছেলের সাথে বিয়ের দিন যাব। এত আগে থেকে আমি গিয়ে কি করব বলুন তো? তাছাড়া আমি চলে গেলে আপনার ছেলের খাওয়া দাওয়ার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একসাথেই এসো। আর শোনো, সুন্দর করে সেজে গুছিয়ে আর সমস্ত গয়না পরে আসবে। শুধু দুটো ঝুমকা কানে ঝুলিয়ে চলে আসবে না, ওখানে সবাই থাকবে। আমার মান সম্মানের ব্যাপার আছে, বুঝলে? শাশুড়ির কথা শুনে বৌমা মাথা নেড়ে দেয়। কয়েকদিন পর মীনা দেবী বিয়ে বাড়িতে চলে যান। বিয়ের দিন সকাল সকাল শোভনা তৈরি হয়। শাড়ি পরে মেকআপ করার পর সে বিশাল বড় একটা ঝুমকা নিয়ে কানে পরে নেয়। তাকে দেখে রতন অবাক হয়ে বলে, এ কি, এই এত বড় ঘন্টা তুমি কানে ঝুলিয়ে রেখেছো কেন? এটা কোথায় থেকে পেলে শুনি? খুব সুন্দর লাগছে না? জানো, আমার যত গয়না ছিল সব দিয়ে ভাঙিয়ে আমি এই বড় ঝুমকাটা বানিয়েছি। আমার কত দিনের শখ আজকে পূরণ হয়েছে। কবে থেকে এই স্বপ্ন নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। আজ আমি খুব খুশি। তোমার মাথা খারাপ হয়ে গেছে শোভনা? এই এত বড় বড় ঝুমকো তুমি কানে পড়ে আছো, কোন মুহূর্তে মনে হয় কানটা কেটে যাবে, তখন কি হবে ভেবেছো? আরে বাবা, কিচ্ছু হবে না। তুমি শুধু শুধু এত চাপ নিও না তো। চলো, আমি রেডি হয়ে গেছি। দেরি হলে ওদিকে আবার মা বকাবকি করবেন।
বইয়ের পাগলামো দেখে রতন আর কিছু বলে না। এরপর তারা বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে সবাই শোভনাকে দেখে হাসাহাসি করে। এদিকে মীনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি তার বৌমার সঙ্গে কথা না বলে অন্যদিকে গিয়ে বসেন। কিছুক্ষণ পর খাবারের জন্য ভিড় বাড়তে থাকে। সেই ভিড়ে হঠাৎ কেউ শোভনার কান থেকে তার ঝুমকাটা ছিঁড়ে নেয়। চিৎকার করে শোভনা বসে পড়ে। সবাই ছুটে আসে। ও বাবা গো, আমার কানে ঝুমকা নিয়ে চলে গেল, চোর চোর, ওকে ধরো ধরো ধরো। আশেপাশে সবাই চোরের খোঁজ করতে থাকে, কিন্তু কেউ দেখতে পায় না। শোভনার কান থেকে রক্ত পড়ছিল। রতন এবং মীনা দেবী তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার কানে স্টিচ লাগানো হয়। মীনা দেবী বলেন, এবার শান্তি পেয়েছো তো বৌমা? তুমি যেভাবে উৎপাত করছিলে এটা তো হওয়াই উচিত ছিল। তোমার সোনার ঝুমকা গেল আর কানের লতিও ছিঁড়ে গেল। এবার বলো তো এখানে তুমি গয়না পরবে কি করে? তোমার কানের দুল পরার শখ মিটেছে নাকি এখনো বাকি রয়েছে? একই কানে ব্যথা, তার উপরে ঝুমকা হারিয়ে যাওয়া দুঃখ, তার উপর শাশুড়ির এই কথা শুনে আর শোভনা নিজেকে ধরে রাখতে পারে না। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমার ভুল হয়ে গেছে মা, আমি ভেবেছিলাম কানের দিকে সবাই খুব প্রশংসা করবে আর আমি সবার থেকে আলাদা রকমের দেখতে লাগবো। সবার থেকে আলাদা দেখা লাগাটা খারাপ নয়, কিন্তু তার জন্য নিজেকে এভাবে সাজিয়ে হাসির পাত্র করে তোলাটা ঠিক নয়। আজ তোমার এই ধারণার জন্য কি হয়েছে দেখো। এখন কষ্টটা কার হচ্ছে, আমার না তোমার? আমার ভুল হয়ে গেছে মা, আমি আর এরকম পাগলামো করব না, আর কখনো এরকম আমি ঝুমকা পরার জেদ করব না। এভাবেই শোভনার মাথা থেকে ঝুমকা পরার ভূত নামে। এরপর থেকে সে শাশুড়ির কথা শুনতো এবং তার কথা মতোই চলতো। কয়েক বছর পর মীনা দেবী একটু একটু করে শোভনাকে সব রকমের গয়না বানিয়ে দেন। শোভনাও সেই গয়নাগুলো পরতো এবং আনন্দে থাকতো। গোপীনগর নামক গ্রামে দীনেশ নামের এক কাঠুরে তার স্ত্রী মীনা ও এক মেয়ে নিতুর সঙ্গে বাস করত। গ্রামটির চারপাশে ঘন জঙ্গল বেষ্টিত ছিল এবং সেটি মূলত সুন্দরবন বিভাগের অধীনেই ছিল। আর দীনেশ সারাদিন ওই জঙ্গলে কাঠ কাটত এবং সেই কাঠ বিক্রি করে নিজের সংসার চালাতো। এমনই একদিন দীনেশ কাঠ কাটতে গিয়েছিল এবং সে বেশ কিছুক্ষণ ধরে কাঠ কাটছিল। ঠিক তখনই হঠাৎ বন বিভাগের কর্তা তাকে কাঠ কাটতে দেখে এবং সে এসে বলে, এই যে থামুন, কাঠ কাটা বন্ধ করুন। আপনি বিনা অনুমতিতে এইখানে এই জঙ্গলে কাঠ কাটছেন কেন? আপনি কি জানেন না যে বিনা অনুমতিতে কাঠ কাটা দণ্ডনীয় অপরাধ, আর আপনাকে এর জন্য অ্যারেস্টও করা হতে পারে। বাবু, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি খুবই গরিব মানুষ। জঙ্গলে কাঠ কেটে সেগুলোকে বিক্রি করেই সংসার চালাই, আর আমি এতদিন এটাই করে আসছিলাম, কিন্তু এখন হঠাৎ করে আপনি এসে এরকম বলছেন। হ্যাঁ, সে আমিও জানি, আর আমি এই মাস থেকেই বলা শুরু করেছি, কারণ এখন নতুন আইন লাগু হয়েছে, যার আওতায় জঙ্গল ও জঙ্গলের প্রাকৃতিক সম্পত্তি তথা পশু পাখি বন দপ্তরের অধীনে চলে এসেছে। তাই এখন থেকে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। যাও, এখন এখান থেকে চলে যাও, আর কখনো এই জঙ্গলে না তোমাকে দেখতে পাই, বুঝেছো? পুলিশ অফিসারটির মুখে এরকম হুমকি শুনে দীনেশ একেবারেই চুপ হয়ে যায় এবং বন দপ্তরের নতুন আইন জেনে দীনেশ তখন চিন্তায় পড়ে যায়। এরপর সে ভয়ে ভয়ে সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে এসে দীনেশ তখনও চিন্তা ভাবনাই করছিল ও তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তখন তার স্ত্রী মীনা বলে, এই যে তুমি এক্ষুনি ফিরে এলে যে, তোমার শরীর খারাপ লাগছে নাকি? আর তোমাকে তো এভাবে কখনোই দেখিনি। আর বলো না মিনা, সে অনেক ঘটনা। আমার এখন শরীর খারাপ নয়, বুঝলে, এখন আমার ভাগ্যটাই খারাপ। এ তুমি ভর দুপুরে কি সব বলছো? এখন কি হয়েছে খুলে বলো তো। তোমার প্যাচালো অর্থহীন কথা আর মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না। এই নিতু, তুই গিয়ে তোর বাবার জন্য ঠান্ডা জল নিয়ে আয় তো। হ্যাঁ মা, যাচ্ছি। আর এই যে বাবা, তুমি এখানে পাখার তলায় বসো। নিতু এভাবেই বলে জল নিয়ে আসতে চলে যায়। এরপর মীনা বলে, কি গো, তুমি বলবে তো? এখন যদি কিছু না বলো তাহলে আমরা কিভাবে বুঝবো বলো? হ্যাঁ বলছি মিনা, সব কথাই বলছি। আসলে আমি যখন জঙ্গলে গিয়েছিলাম তখন আমার একটা পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল, আর সে তখন। এভাবেই দীনেশ তখন তার সঙ্গে ঘটা জঙ্গলের সমস্ত ঘটনা খুলে বলে, যেটা শুনে নিতুর কপালেও চিন্তার ভাঁজ পড়ে যায় এবং তখন ওখানে নিতুও চলে এসেছিল। তাই তখন সে বলে, মা, এবারে আমাদের কি হবে? পরের সপ্তাহ থেকে আমার মেডিকেলের কোচিং শুরু হবে।
এখন কোচিংয়ের ফিস কিভাবে জমা হবে? আমার কি পড়াশোনা হবে না বাবা? তুই এখন কাঁদিস না রে মা, আমি দেখছি। কিছুদিন আমায় সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। আর তুই এখন বাড়ির মধ্যে যা। কিন্তু দিনেশ, ঈশ্বর আমাদের আর কত পরীক্ষা নেবে বলো? একের পর এক সমস্যা লেগেই রয়েছে। এতদিন তবুও কষ্টসৃষ্টে সংসার তথা নিতুর পড়ার খরচ চালিয়ে আসছিলে, কিন্তু এখন মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আমার কান্না পাচ্ছে। তুমি এভাবে কেঁদো না মিনা, দুঃখের পরই মানুষের সুখ আসে। আর তুমি যদি এরকম কাঁদতে থাকো তাহলে আমি নিজেকেও রুখতে পারবো না। সে আমি জানি, কিন্তু তুমি যাই হোক করে একটা কাজের ব্যবস্থা করো। দরকার হলে আমায় নিয়ে যাবে, আমিও কাজ করব। হ্যাঁ দেখছি, তাই হয়তো করতে হবে। আর তাছাড়া তো আমাদের অন্য কোনো উপায়ও দেখছি না। এই বলে দিনেশ কাজের সন্ধানে বের হয়। সারাদিনে এখানে ওখানে ঘুরে ঘুরে কোনোই লাভ হয় না, কারণ সে পড়াশোনায় ভালো ছিল না। তার উপর এতদিন কাঠ কাটা ছাড়া সে অন্য কোনো কাজে পারদর্শী ছিল না। সারাদিন পর হতাশ হয়ে সে বাড়ি ফেরে। বাবা, কি হলো? কাজের কোনো খবর পেলে? না রে মা, আজ আমি অনেক জায়গাতেই ঘুরলাম, কিন্তু কোনো জায়গাতেই কাজ পেলাম না। আর সকলেই বলছে এখন নাকি ওদের কাজের লোকের প্রয়োজন নেই। তুমি এভাবে হতাশ হয়ে পড়ো না, দেখবে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। চলো এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। মীনা দেবীর কথা শুনে তখন সকলেই খেতে বসে পড়ে। এরপর খাবার খেতে খেতে নিতুর হঠাৎই একটা কথা মনে পড়ে যায়। তাই সে তখন তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি কি বন দপ্তরে গিয়েছিলে? না মানে আমি খবরের কাগজে দেখলাম বন দপ্তরে কাজের জন্য কয়েকটা লোক লাগবে। তুইও না নিতুমা আমায় হাসালি। এখন তুই জানিস যে আমি মূর্খ মানুষ। খবরের কাগজে আমাদের মতো মূর্খদের জন্য কাজ বের হয় না, বুঝেছিস? আরে বাবা, বাড়িতে বসে সব কিছু ভাবলে হবে না। তুমি বরং একবার ওখানে যাও আর দেখো যদি লোকটোক লাগে নাকি। মানে তুমি তো কাঠের ব্যাপার বেশ ভালোই জানো। এখন আমার মনে হয় ওখানে গেলে কিছু একটা হতে পারে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। তা আমি না হয় কাল একবার গিয়ে দেখব, দেখি ঈশ্বর আমাদের ভাগ্যে কি রেখেছেন। এই বলে দিনেশ তার খাবার খেতে থাকে এবং তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দিনেশ ফরেস্ট অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয় এবং সে কিছুক্ষণ হাঁটার পর অফিসে গিয়ে হাজির হয় এবং সে সেখানে গিয়ে বড় সাহেবের কাছে খুব মিনতি করতে থাকে, যেটা শুনে বড় সাহেবের তার প্রতি মায়া হয় এবং দিনেশের কাঠ সম্পর্কে অভিজ্ঞতা দেখে তাকে কাজে রেখে দেন এবং বলেন, ঠিক আছে, আমি আপনাকে কাজে নিযুক্ত করলাম, কিন্তু দেখবেন কাজে যেন কোনো রকম ফাঁকি না হয়, বুঝেছেন? হ্যাঁ বাবু, বুঝেছি, কিন্তু এখন আমি কি কাজ করব সেটাই তো বুঝতে পারছি না। তা আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ বলছি, আসলে আপনার কাজ হলো ভালো আর খারাপ কাঠ আলাদা আলাদা করে বাছাই করে রাখা, আর কোন কাঠ কি গ্রুপে সেটা নির্ধারণ করা। কি এখন এই কাজটা ঠিকঠাক করতে পারবেন তো? হ্যাঁ বাবু, আমি বেশ ভালোভাবেই করতে পারবো। এখন আপনি শুধু দেখতে থাকুন, আর আমি আগেই বলছি আপনি আমার কাজে নিশ্চয়ই খুশি হবেন। আচ্ছা ঠিক আছে, তুমি বরং কাল থেকেই কাজে লেগে পড়ো, কেমন? যদিও এখন তোমার মতোই একজন কাজের লোকের প্রয়োজন ছিল, আর তুমি মাইনে টাইনে সবকিছু জানো তো। অফিসারটির কথা শুনে দিনেশ তখন তার মাথা নাড়ে। এরপর সে খুশি মনে সেখান থেকে তার বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে বলে, কই গো, তোমরা সবাই কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তাহলে কি এখন তোমার কাজের বন্দোবস্ত হয়ে গিয়েছে, নাকি তুমি এমনি আমাদেরকে বোকা বানানোর জন্য এরকম অভিনয় করছো? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখন বন দপ্তরে আমার চাকরিটা হয়ে গিয়েছে, আর আমি কোনোই অভিনয় করছি না, বুঝেছো? বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, ওরা কাল থেকেই আমায় কাজে যেতে বলেছে। আর তুই চিন্তা করিস না, এই কাজটা করতে থাকলে আমাদের সংসারের আর কোনোই অসুবিধা থাকবে না। যাক বাবা, একটু চিন্তামুক্ত হলাম। ঈশ্বরের অশেষ কৃপা, আর কোনোই চিন্তা নেই রে মা। তোর পড়াশোনা এবার থেকে আগের মতোই চলতে থাকবে। পরের দিন থেকে দিনেশ বন দপ্তরে কাজে যায়। তার কাজ হলো নষ্ট কাঠ আর ভালো কাঠ আলাদা করে বেছে রাখা। সে এই কাজ মন দিয়ে করতে থাকে। আর এদিকে নিতু শহরে গিয়ে তার মেডিকেলের কোচিং শুরু করে দেয়। এভাবে বেশ কিছুদিন ভালোভাবে কেটে যাচ্ছিল। একদিন কাজ করতে করতে দিনেশ ভাবে, না, এই পোকাধারা কাঠগুলোকে এভাবে ফেলে দিলে হবে না, কারণ সব কিছুরই একটা মূল্য আছে। সেই তো এখানে পড়েই নষ্ট হচ্ছে, আর কোনো কাজেও লাগছে না। এখন আমি যদি বাড়ি নিয়ে যাই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কাজে লেগে যাবে।
এই ভেবে সে প্রতিদিনই ওই ধরা কাঠগুলি বাড়িতে নিয়ে আসতে থাকে। কিন্তু একদিন এক লেডি অফিসার তাকে কাঠ নিয়ে বাড়ি যেতে দেখে ফেলে এবং সে বলে, আরে আরে এ কি, তুমি এইভাবে কাঠগুলো কোথায় নিয়ে যাচ্ছ? আসলে ম্যাডাম আমি কাঠগুলো বাড়ি নিয়ে যাচ্ছি, আর তাছাড়া এগুলো তো নষ্ট কাঠ। সাহেব বলল এগুলো এখানে কোনোই কাজে লাগবে না। কি বললে, নষ্ট কাঠ? আবার মিথ্যা কথা বলছো। এই কাঠগুলো তুমি চুরি করছো। তোমাদের মতো চোরেদের এখানে কাজ রাখার কোনোই দরকার নেই। যাও, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আজ থেকে তোমাকে কাজে আসতে হবে না, চোর কোথাকার। এই বলে লেডি অফিসারটি দীনেশকে কাজ থেকে বের করে দেয়। দীনেশ দুঃখী মনে বাড়ি ফিরে আসে। সে মন খারাপ করে বসেছিল। হঠাৎই তার নজর কাঠগুলোর দিকে পড়ে এবং সে ভাবে, আরে এই কাঠগুলো দিয়ে আমি যদি একটা কাঠের রিক্সা বানাই তাহলে কেমন হয়? আর তাতে করে আমি রিক্সা চালিয়েও সংসার চালাতে পারবো। যেখানে সামান্য একটু খাটনি করে এই কাঠগুলো পরিষ্কার করে দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর আমি না হয় রিক্সা বানিয়ে দিনরাত পরিশ্রম করে সংসার চালিয়ে নেব। এমনিতেও আমাদের গ্রাম থেকে শহরের দূরত্ব অনেক বেশি, তাই সকলে শহরে যেতে গাড়ি কিংবা রিক্সারই সাহায্য নেয়। এই বলে সে কাঠগুলো থেকে উই পোকাগুলোকে সরিয়ে পরিষ্কার করে ফেলে এবং সেই কাঠ দিয়ে রাত দিন পরিশ্রম করে একটি কাঠের হাত রিক্সা বানায়। সেই রিক্সা করে সে যাত্রী নিয়ে যেতে থাকে, কিন্তু রিক্সাটা হাতে টানা হওয়ায় তার অনেক সময় লাগছিল যাত্রী নিয়ে যেতে। একদিন এক যাত্রী বলে, এই যে দাদা, শহরে যেতে কতক্ষণ সময় লাগবে? আগে দিদি ভাই 4 ঘন্টা তো লাগবেই। তা আপনি বসুন, আপনাকে একটু তাড়াতাড়ি না হয় পৌঁছে দেব। না না, অত দেরি করলে চলবে না। আমি শহরে যাব, বিদেশে নয় যে 4 ঘন্টা লাগবে। তাছাড়া আমার খুব দরকারি কাজ আছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ছাড়ো, আমি অন্য রিক্সা দেখে নিচ্ছি। এই বলে সেই যাত্রীটি অন্য রিক্সা দেখে তাতে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। এমনই একদিন তার মেয়ে নিতু বাড়ি ফিরে এসে বলে, বাবা, কাল আমার ইন্টারভিউ আছে, আমাকে 9টার মধ্যে শহরে পৌঁছাতে হবে। ঠিক আছে রে মা, আমি তোকে রিক্সা করে ইন্টারভিউ সেন্টারে পৌঁছে দেব। কিন্তু বাবা, সে তো অনেক সময় লাগবে আর আমার দেরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি গাড়ি ভাড়া করেই চলে যাব। কিন্তু মা, আমার কাছে তো এখন অত টাকা নেই। তা তোকে এখন টাকা কিভাবে দেব? এটা শুনে নিতুর মন খুবই খারাপ হয়ে যায়। ও তার শুকনো মুখ দেখে দীনেশ বলে, ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করছি। সেদিন বিকালে দীনেশ বনের পথ দিয়ে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে ভাবে কি করা যেতে পারে। এমনই এক সময় জঙ্গলের নিচের ঢালে সে দেখে একটি ভাঙাচোরা মোটর গাড়ি পড়ে রয়েছে, কিন্তু তার ইঞ্জিনটা ভালো আছে। হ্যাঁ, এই গাড়ির ইঞ্জিনটা তো বেশ ভালোই। তা আমি যদি এখন এটাকে আমার রিক্সায় লাগাই আর মডেলটাকে চেঞ্জ করে অটোর মতো করে দিই, তাহলে ওটা একটা কাঠের অটো রিক্সা হয়ে যাবে, আর আমি নিশ্চয়ই ওটা বানাতে পারবো। এরপর থেকে তার রিক্সা মোটর গাড়ির মতো জোরে যেতে থাকে, তাই সেখানে যাত্রী বেশ ভালোই হচ্ছিল। এমনই একদিন, দাদা, শহরে যেতে কত সময় লাগবে? হ্যাঁ দিদি, 1-1.5 ঘন্টার মধ্যেই আমি পৌঁছে দেবো। আপনি এখন নির্ভয়ে বসতে পারেন, কারণ আমার রিক্সায় এখন ইঞ্জিন রয়েছে। দীনেশের ব্যবসা এতে ভালোই হচ্ছে দেখে অন্যান্য রিক্সাওয়ালারা রেগে যায় এবং একদিন তাকে ধরে থানায় নিয়ে যায়। থানার অফিসারকে গিয়ে বলে, স্যার দেখুন, এই লোকটি কোনো গাড়ির ইঞ্জিন চুরি করেছে আর নিজের রিক্সায় লাগিয়ে সেটাকে ইঞ্জিন রিক্সায় পরিণত করেছে। ও আচ্ছা, তাহলে তুই এখন গাড়ির ইঞ্জিন চুরি করতে শিখে গিয়েছিস? এর আগে তো শুনেছি তুই নাকি কাঠ চুরি করতে গিয়ে ধরা পড়েছিলিস। না স্যার, আমি চুরি করিনি, আসলে জঙ্গলের একটা পড়ে থাকা গাড়ি থেকেই এই ইঞ্জিনটা পেয়েছিলাম। চুপ কর, একদম চুপ কর, আর মিথ্যে কথা বলবি না। তুই এখন আমার কাছে ইঞ্জিনটা ফেরত দে, আর না তো তোকে জেলে ভরে দেবো, বুঝেছিস? এই বলে পুলিশ অফিসারটি দীনেশের অটোরিকশা থেকে ইঞ্জিনটা খুলে নেয়। বাড়ি ফিরে সে দেখে বাড়িতে সবাই কোনো একটা কথা নিয়ে খুশির আনন্দ করছে। ও তখন সে জানতে পারে নিতু মেডিকেলে চাকরি পেয়েছে। এই কথাটা শোনা মাত্রই তার মনটা খুবই ভালো হয়ে যায় এবং 1 মাস পরে নিতু তার প্রথম মাইনে পায়। বাবা, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। হ্যাঁ রে মা, চোখ বন্ধ করছি। তা বল, এখন কি হয়েছে? এই দেখো, এটা হলো একটা স্পোর্টস কার ইঞ্জিন। এটা লাগিয়ে দিলে তোমার রিক্সা স্পোর্টস কারের মতোই দ্রুত দৌড়াবে। দিনে সেই ইঞ্জিনটা তার রিক্সায় লাগিয়ে ফেলে
এরপর তার রিকশার গতি আগের তুলনায় অনেক বেড়ে যায়। এরপর, এই যে দাদা, শহরে যেতে কত সময় লাগবে? আপনি নিশ্চিন্তে বসুন, আপনাকে আমি আধ ঘন্টায় পৌঁছে দেবো। কারণ আপনি যেটাতে বসেছেন ওটা একটা গাড়ি নয়, ওটা এখন একটা পক্ষীরাজ বলেও মনে করতে পারেন। কিন্তু শহর তো কমপক্ষে 2 ঘন্টা লাগে। হ্যাঁ ম্যাডাম, আমি তো বললাম আপনাকে যে আমার গাড়ি পক্ষীরাজ, ওটা খুবই জোরে ছোটে। এখন আপনি একবার বসুন, তাহলে হাওয়ার সঙ্গে কথা বলবেন, বুঝেছেন? এই বলে দীনেশ যাত্রীটিকে আধ ঘন্টার মধ্যে শহরে পৌঁছে দেয়। এত দ্রুত শহরে পৌঁছে দেওয়ার জন্য সব যাত্রীরা অন্য রিকশার বদলে দীনেশের রিকশায় চড়তে থাকে। এভাবে দীনেশ অনেক টাকা রোজগার করতে থাকে ও সে ফেরারি রিকশাওয়ালা নামে ফেমাস হয়ে যায়।